আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানকে ভারতে আনার জন্য মানে দিল্লিতে আনার জন্য যে দৌড়ঝাঁপ চলছে, মানে ভারতের যে দৌড়ঝাঁপ চলছে, তাতে সাধারণ মানুষ তো ক্ষেপেই ছিল। এবার কূটনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠল। ব্যাপক চাপে মোদি যে কি এমন দরকার যে বাংলাদেশের মতো রাষ্ট্রকে বারবার তেল মারার। আজ যে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, দিল্লির তারেক আবাহনে বিস্মিত কূটনৈতিক শিবির। আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দরকার হলে পজ করে আপনারা পড়ে নিতে পারেন। নয়াদিল্লি 19 আগস্ট। এক পক্ষকাল ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিয়ে আসার জন্য ভারত যেভাবে সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে বিস্মিত কূটনৈতিক মহল। বিশেষ করে বিদেশ মন্ত্রক যেভাবে ঢাকা নীতি নিয়ে চলতে চাইছে বা এতদিন চলছে, তার সঙ্গে বাংলাদেশে ফিরে ভারতীয় হাই কমিশনের বয়ান খুব একটা সংগতিপূর্ণ নয় বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের কঠোর বিবৃতির পরেও ঢাকার গতকাল রাতে এক অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যেভাবে তারেককে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা বলেছেন, তাতে বিস্মিত করেছে সরকারের একাংশকে। 5আগস্টের 5 তারিখ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠকের পরেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছিলেন, গোটা বিষয়টির সঙ্গে ভারত সরকারের কোনো যোগ নেই। হাসিনা যা বলেছেন তা ভারত সমর্থন করে না। এরপরে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে চড়া সরকারে বিবৃতি দেওয়া হয়েছিল। সম্প্রতি ঢাকা নয়াদিল্লিকে জোড়া শর্ত শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিকে প্রত্যাবর্তনের দিয়ে জানিয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক বিষিয়ে গিয়েছে এই সাংবাদিক বৈঠকের পরে। ভারত গত 6 মাসে দুবার তারেককে ঘটা করে আমন্ত্রণ জানানো সত্ত্বেও এখনো কোনো উত্তর মেলেনি। বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর হিসেবে বেছে নিলেন চীনকে, তারপরও কেন ভারত কার্যত ঝুঁকে পড়ে তাকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে, তা নিয়ে কিছুটা বিস্মিত সংশ্লিষ্ট মহল, মানে সরকারের মধ্যেই সংশ্লিষ্ট মহল। কারণ বাংলাদেশের জ্বালানি, অর্থনীতি এবং বাণিজ্যের যা পরিস্থিতি, তাদের ঢাকার এই মুহূর্তে নয়াদিল্লিকে বেশি প্রয়োজন বলে এমনটাই ধারণা কূটনৈতিক অনুমান। নয়াদিল্লির একাংশের বক্তব্য, সেই তাগিদ দেখানোর প্রশ্ন তো নেই, বরং ভারত সম্পর্কে যথেষ্ট শীতলতাই বিএনপি সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। গতকাল রাতে দীনেশ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় একটি অভ্যর্থনা জানানো হবে, যা তার প্রাপ্য। প্রধানমন্ত্রীর আন্তরিক অভ্যর্থনা জানাতে তারা অপেক্ষা করছেন। নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে হাই কমিশনার বলেছেন, সরাসরি দিল্লিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। তিনি একটি কথাই বলেছেন, আমাদের বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর দ্রুত বৈঠক করতে হবে। এই যে আমরা বারবার তেল মারছি, আমি বারবার বলছি না, এই সমস্ত বন্ধ করুন, না হলে পরে সাপের বাচ্চা সাপই হয়। এরা এখন বুঝতে পারছে না, এরা ব্যাকয়ার্ডে সাপ পুষে রেখে দিয়েছে। এই সাপ একদিন তারেক রহমান এবং তার সঙ্গী সাথীদের এবং ইউনূস দেশে ফিরলে ইউনূসকেও এই সাপে ছবল মারবে। তো এখন যারা এই তারেক রহমান আসছে না বলে যারা হই হই করছেন, হাততালি দিচ্ছেন এবং করছেন, মানে উন্মাদের মতো লাফাচ্ছেন, তাদের জন্য এবার একটা দুঃসংবাদ দিই। দুঃসংবাদটা আমি 3 দিন আগে বলেছিলাম যে এবার কি কি হতে পারে। দুঃসংবাদটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কাগজে কি বেরিয়েছে। আনন্দবাজার লিখছে, অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ সাহায্যের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আমাদের চাহিদা মেটাচ্ছি। যেটা আমি ঠিক বলেছিলাম যে আমাদের দেশীয় চাহিদা, অন্তর্দেশীয় চাহিদা মিটিয়ে যদি সম্ভব হয় তাহলে পরে আমরা দেব। এটা তার প্রথম উদ্যোগ, পেট্রোলিয়াম দিয়ে। পেট্রোলিয়াম, গ্যাস কিছুই আপনারা পাবেন না। তার লেখা হচ্ছে, বাংলাদেশের বিদ্যুৎ সংকট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত বাংলাদেশের প্রয়োজন মাথায় রেখে দাবি বিবেচনা করছে।
এই বিবেচনা কথাটা না, এটা অদ্ভুত রকমের একটা মানে রয়েছে। মানে এই বিবেচনা, যেমন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিবেচনা হচ্ছে না, প্রত্যর্পণ নিয়ে যে বিবেচনা হচ্ছে না, ওই রকম বিবেচনা হবে আর কি। এই বিবেচনা মানে কোনোদিন তার অন্তিম দিশা পাবে না। এখন এই যে দুটো খবর, এই দুটো খবর কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ভারত এবার সমালোচনার মুখে পড়ে, ঘরোয়া সমালোচনার মুখে। ঘরোয়া বলতে কি, ঘরোয়া কূটনীতিক যারা, অর্থমন্ত্রক, বিদেশ মন্ত্রক, তারপর আপনার কি বলে আরো যে সমস্ত মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, তারা রীতিমতো বিরক্ত। মোদির এই সহনশীলতায় তারা বিরক্ত। তারা বলছে এবার বন্ধ করো, যেটা আমি বারবার বলে থাকি যে বন্ধ করো, এটা কোনো দরকার নেই, এটা কুত্তার লেজ, তুমি হাজার দিয়েও এদেরকে কিছু এ করতে পারবে না। তার জন্য আমি বলেছিলাম যে এবার বন্ধ হবে, কারণ পরপর ছাড় খাওয়ার পর দেশের মধ্যে যে মানে এটা তৈরি হচ্ছে, আবেগটা তৈরি হচ্ছে, সেই আবেগের মূল্য কিন্তু মোদী সরকারকে দিতে হবে। আর যদি না দেয় তাহলে মোদী সরকার 2029-এ কিন্তু গতি পাল্টে যাবে। কারণ ওখানে হচ্ছে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হচ্ছে, উল্লাস করা হচ্ছে। আমি একটা ছোট ভিডিও আপনারা দেখাচ্ছি সাইডে, আপনারা ভিডিওটা দেখুন, দেখে আপনারা আমায় মন্তব্য করবেন যে এই ভিডিওটার পর তাহলে কি এদেরকে দেওয়া উচিত, মাননীয় এদিকে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা আর বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের কাছ থেকে কি চাই? একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আপনাদের দেশে যেন সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়। এছাড়া আমরা আমাদের সীমানা আমরা রক্ষা করে নিয়েছি। বরং বাংলাদেশের কিন্তু ভারতকে প্রতি মুহূর্তে চাই। এই প্রতি মুহূর্তে চাওয়া অবস্থাতে যখন ভারত জানে যে আমাদের ছাড়া চলবে না, অন্য কোথাও থেকে আনার কোনো রকম সুবিধে নেই, তখন কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে মাথা নিচু করে তার সামনে পারলে প্রণাম, কি বলে, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তারেক রহমানকে? কেন রে ভাই? তারেক রহমানের কাছ থেকে আমরা কি পাবো? একটা ছুঁচো তো তৈরি করে না। আপনি কি বলছেন? আপনি বলেছেন যে আপনি ট্রান্সশিপমেন্ট খুলে দেবেন, যেগুলো আমি বলেছিলাম, আপনি অবাধ ভিসা করে দেবেন, আরো কি কি আপনি বলেছিলেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, 3-4 দিন আগের ভিডিওতে আমি বলেছি এইগুলো। এই লোভগুলো, এই অফারগুলো দেওয়ার তো কোনো দরকার নেই। শেষ করুন না, সম্পর্কটা শেষ করুন। যখন চারদিক দিয়ে যখন আপনি ঘিরছেন, গতকালের বৈঠকটা যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের বলিনি, বলতে পারবো না। যখন ঘিরছেন তখন আবার ডাবল প্লে করছেন কেন? একদিকে মুখে আপনি হ্যান্ডশেক করছেন, আবার একদিকে আপনি ছুরি মারার চেষ্টা করছেন। ছুরি মারবেন তো প্রকাশ্যে ছুরি মারুন, কেউ কিছু বলার নেই। প্রত্যেকটা দেশ দেখুন, আমেরিকা এসে ইরানকে এসে মেরে চলে গেল, রাশিয়া একতরফা আক্রমণ করে যাচ্ছে, আমেরিকা মাদুরোকে নিয়ে তুলে এলো। কে কি বলেছে? এই যে ইরান পরপর আমাদের আমাদের জাহাজে মিসাইল মারলো, আমরা একটা প্রতিবাদ করিনি তো। কিসের এত সহনশীলতা? ভারতবর্ষের মানুষের সহনশীলতার একটা শেষ আছে, এটা মোদিজিকে বুঝতে হবে। যদি মোদিজি না বোঝেন তাহলে কিন্তু 2029-এ কিন্তু মোদিজি পাল্টি খাবেন, কারণ কংগ্রেসের উপর মানুষের আস্থা বাড়বে। সুতরাং এখন মোদিজিকে অনেক সাবধান হতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত এই দুটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এই সম্পর্কটি বাংলাদেশের অর্থনীতির উপরে এবং ভারতের অর্থনীতির উপরে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে একটি আলোকপাত করতে চাই। দেখেন, বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট একটি জঙ্গি হামলার পর, একটি জঙ্গি আক্রমণের পর, যেটা স্পন্সর করেছে আমেরিকা আর যেটাকে এক্সিকিউটের দায়িত্ব নিয়েছিল জঙ্গিরা এবং সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী। তো এই তিনটি যৌথ প্রযোজনা, জঙ্গি, বাংলাদেশ সেনাবাহিনী এবং আমেরিকার অর্থায়ন, আর এগুলাকে সমন্বয় যিনি করেছেন, যারা করেছেন তারা হচ্ছে বাংলাদেশের কিছু এনজিও। তো তারা সমন্বয় করে বাংলাদেশে একটি অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থানটির পিছনে কারিগররা হলো মৌলবাদী জঙ্গিবাদী শক্তি। এই শক্তি ক্ষমতার প্রতিভূ হিসেবে যাকে ক্ষমতায় বসালেন তিনি হলেন নোবেল ইউনুস, মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যে এক ধরনের একটা হাহাকার ছিল যে ডক্টর ইউনুস যদি একবার ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটি মনে হয় ধনী রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু দেখা গেল মানুষের এই আকাঙ্ক্ষা পূরণের একটা সুযোগ যখন তার হাতে আসলো তখন তিনি দেশটাকে ডিভাইড করে ফেললেন, জঙ্গিবাদকে সামনে নিয়ে আসলেন এবং তার ব্যক্তিগত জীবনের যে অর্জন সেই অর্জনগুলোকে গুরুত্ব দিলেন। এর ফলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী সমস্যায় পতিত হলেন। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্যারালাইজড করার চেষ্টার অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করলেন এবং একটি নির্বাচন করলেন, পাতানো নির্বাচন, ম্যানুফ্যাকচার্ড নির্বাচন, ইঞ্জিনিয়ারিং ইলেকশন, যেখানে প্রধান শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বশীল আওয়ামী লীগ নেই। সেটিকে নির্বাচন বলাটা অযৌক্তিক, বরং সিলেকশনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে গেলেন। তো এর ফলে ভারতের সাথে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হয়। দুইটা কারণ। প্রথমত, যখন জঙ্গি হামলা শুরু হয় বাংলাদেশে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় গ্রহণ করেন। এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রথম ভারতে আশ্রয় গ্রহণ নয়। তার পিতাকে যখন 1975 সালে মৌলবাদী পাকিস্তানি গোষ্ঠীর মদতপুষ্ট একদল সেনা আমেরিকার অর্থায়নে এবং আমেরিকার তত্ত্বাবধানে যখন হত্যা করে তখনও এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি থেকে বহু দেশ ঘুরে ভারতেই কিন্তু আশ্রয় নিয়েছিলেন। সুতরাং এই আশ্রয়স্থলটি শেখ হাসিনার জন্য নতুন নয়, এটি পুরনো। এবং এই বাংলাদেশের জন্মের সাথে ভারতের সম্পর্ক ছিল 75 পরবর্তী সময়ে আবার অসাম্প্রদায়িক চেতনার হাতে ক্ষমতাটি যাক, সেই ক্ষেত্রেও ভারতের অনেক ভূমিকা ছিল। আজকের দিনেও এই অসাম্প্রদায়িক চেতনা বাংলার জমিনে আবার প্রতিষ্ঠা হবে, সেই জন্য ভারতের অবশ্যই ভূমিকা থাকতে হবে এবং থাকবে। আমেরিকার ভূমিকা থাকবে জঙ্গিবাদের উত্থানে আর ভারতের ভূমিকা থাকবে জঙ্গিবাদের পতনে। খেয়াল করে দেখেন, ইরাকে জঙ্গিবাদ, সিরিয়াতে জঙ্গিবাদ, লিবিয়াতে জঙ্গিবাদ, আফগানিস্তানে জঙ্গিবাদ, পাকিস্তানে জঙ্গিবাদ, এই সমস্ত জঙ্গি দর্শনের যে অর্থ এগুলো সব কিন্তু আমেরিকা স্পন্সর করেছে। আমেরিকার কারণেই কিন্তু পৃথিবীতে এই জঙ্গিবাদের বিকাশ হয়। আর এটা যেতে যেতে যখন ফ্র্যাঙ্কস্টাইনের দত্তের মতো হয়ে যায় তখন আমেরিকা সেখানে এসে যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই দেশটিকে ধ্বংস করে। এখন আমি যে কথাটি বলছিলাম যে ভারত ও বাংলাদেশ সম্পর্ক, খেয়াল করে দেখেন ইউনুসের জামানায় ভারতের মানচিত্রকে ব্যঙ্গ করে বাংলাদেশে ভারতের কিছু অংশকে নিয়ে আসার চেষ্টা করেছে। ইউনুস ভারতের যে 7টি স্টেট রয়েছে বাংলাদেশের 3 পাশ ঘিরে, সেগুলাতে ব্যবসা বাণিজ্যের কথা, সম্প্রসারণের কথা চিন্তা করেছে ভারতকে বাদ দিয়ে। এবং বাংলাদেশে যে জঙ্গিরা, এরা বরাবরই ভারতকে হুমকি দিয়ে আসছে। এবং ইউনুস সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানিদের বাংলাদেশে বিনা ভিসায় আসার সুযোগ করে দিয়েছে এবং সেটি এই তারেক রহমানের সরকারও কন্টিনিউ করছে। এর ফলে পাকিস্তানে যে জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বা, তেহরিকে তালেবান এবং আফগানিস্তানের তালেবান গোষ্ঠী এবং সিরিয়া, ইরাক
ওই ভিত্তিক যে আইএস গ্রুপ, এরা বাংলাদেশে পাকিস্তান হয়ে ঢুকছে অহরহ, এবং বাংলাদেশে কয়েকটি ঘাঁটি তারা পরিচালনা করছে। এখানে নিয়মিত জঙ্গিদের ট্রেনিং হচ্ছে। এই জঙ্গি ট্রেনিংয়ের মূল টার্গেট হচ্ছে ভারত, কারণ বাংলাদেশকে অলরেডি তারা নিয়ে নিয়েছে এবং তারা এই সাম্রাজ্য আরও এক্সটেন্ড করার জন্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে এই হামলা চালানোর একটা পরিকল্পনা চলছে। এবং এটা নতুন কিছু নয়, ভারত সেটা জানে। তত্ত্বাবধায়ক সরকার আসার আগে 2006 সালের আগে যে বিএনপি সরকারটি ছিল, ওই সরকারের সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া বাংলাদেশে বিয়ে শাদী করে এখানে ছেলেমেলে পড়িয়ে এখানেই জঙ্গিবাদী তৎপরতার কার্যক্রম চালিয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করত ভারতে। এবং 10টা অস্ত্র যেটা ধরা পড়েছিল বিএনপির আমলে, সেটাও কিন্তু ভারতের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী নেতাদের হাতে দেওয়ার জন্যই। যার কারণে ভারত বুঝেছে যে এই বাংলাদেশে বিএনপি সরকার বা জামাতের সরকার বা 4 দলীয় জোট সরকার মানে হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। এই জন্য তারা সবসময় খুব টেকনিক্যালি প্লে করেছে। কিন্তু এবার যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, ভারত ভেবেছিল যে এই জঙ্গিবাদকে পরাহত করতে হলে, এই জঙ্গিবাদকে পরাজিত করতে হলে এই দেশে যে অসাম্প্রদায়িক চেতনার শক্তি, তাকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য অনেক দান দরবার হয়েছে। তারা বলেছে আমরা ইনক্লুসিভ রাজনীতি চাই, অর্থাৎ সমস্ত দলের অংশগ্রহণের রাজনীতি চাই, যেমনটা তারা আগেও বলতো। এবং তারেক রহমানকে তারা মনে করেছিল 17 বছর ব্রিটেনে ছিল নির্বাসিত জীবনে, তিনি আর যাই হোক এই মৌলবাদী শক্তিকে কোনো রকম প্রশ্রয় দিবেন না। এই কথা মনে করেই কিন্তু ভারত এই তারেক জিয়াকে বাংলাদেশে প্রত্যার্পণে সহযোগিতা করেছে। এবং এই নির্বাচনে যেন তারেক রহমান জয়লাভ করে আওয়ামী লীগের অ্যাবসেন্সে, সেদিকেও কিন্তু ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে অনেকে বলে থাকেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে নেই। তো এই ভারতের চাওয়া বা ভারতের পাওয়া, সেটার চাইতে বড় কথা হলো তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসার পর 2 মাসের মাথায় 3 মাসের মাথায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়, সেই প্রজ্ঞাপনটি তিনি আইন আকারে পরিণত করেন। তার মানেটা খেয়াল করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাজনীতি করতে পারছে না। কার কারণে? তারেক জিয়ার কারণে। কারণ ডক্টর ইউনূসের সময় ছিল 60 দিন, 60 দিনের বেশি তার ক্ষমতা থেকে যাওয়ার পরে এটা আর কার্যকর থাকার কথা না, কিন্তু তারেক জিয়া সেটাকে প্রলং করলেন। যেমনটা 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইন্ডেমনিটি অধ্যাদেশটি দিয়েছিল মোস্তাক, কিন্তু সেই মোস্তাকের অধ্যাদেশটিকে আইনেতে পরিণত করেন জিয়াউর রহমান। তাহলে খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু হত্যার বিচারকে রহিত করেছিল জিয়াউর রহমান, আর পুলিশ হত্যা সহ আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যার যে বিচার, সেটাকে রহিত করলেন কে? তারেক জিয়া। কারণ ওই দায় মুক্তি দিয়ে ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি জারি করেছিলেন, সেই অধ্যাদেশটি এই তারেক রহমানের সরকার পাশ করিয়ে দিয়েছে। এখন দেখেন, এই মৌলবাদী জঙ্গিবাদীদেরকে যারা রক্ষা করে, তারা কখনো মৌলবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কোনো কাজ করবে না। এখন যে কথাটি মূল ছিল, সেই কথাটি ছিল সাম্প্রতিক সময়ে ভারতে একটি ভিজিটের কথা ছিল তারেক রহমানের। সেখানে 2টি শর্ত জুড়ে দিয়ে সেখান থেকে তিনি সরে আসলেন। কিন্তু আলটিমেটলি ভারত হারেনি, বাংলাদেশ জিতেনি, হেরে গেছে। মানে বাংলাদেশের তারেক জিয়ার সরকার জিতেনি, হেরে গেছে বাংলাদেশ। কেন হেরে গেছে আপনারা বলি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের অর্থনীতির গতি এবং মানুষের জীবনকে ঠিক রাখতে আমাদের বৃহত্তর প্রতিবেশী ভারতের যে কি পরিমাণ ভূমিকা, সেটা আপনারা যদি গত 53-54 বছরের ইতিহাসটা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন আমাদের যখনই বিদ্যুতের সমস্যা হয়েছে, আমরা ভারত থেকে বিদ্যুৎ এনেছি। আমাদের পেঁয়াজের সমস্যা, কাঁচামরিচের সমস্যা, চাল ডাল লবণ তেলের সমস্যা, আমরা ভারত থেকে সেটা এনেছি। আমাদের গ্যাসের সমস্যা, আমরা ভারত থেকে এনেছি। ডিজেলের সমস্যা, সেটা আমরা ভারত থেকে এনেছি। ভারত আমাদেরকে বিনা পয়সায় দেয়নি, টাকা দিয়েই দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে যারা এই সাহায্য দিতে পারে, তাদের কাছ থেকে যদি আপনি সেটা আনতে যান, আপনার যেই সময়টা ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশনে লাগে এবং যে কষ্টটা লাগে, সেটার চাইতে 3 ভাগের 1 ভাগ দিয়ে ভারত থেকে আনা যায়। যার কারণে আমাদের প্রয়োজনে কিন্তু ভারতকে আমরা এই ব্যবহারটা
করেছি। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশের 3 দিকে ভারত, মাত্র একদিকে হচ্ছে বঙ্গোপসাগর। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে, তখন ভারত পাকিস্তানকে তার সীমানা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ ভারতের যে আকাশ সীমা, সেই আকাশ সীমাটি ব্যবহার করা ভারত বন্ধ করে দিয়েছিল। যখন ভারত বন্ধ করে দেয়, তখন বাংলাদেশে একটি ফ্লাইট আসতে হলে প্রথমে সেটি কলম্বোতে যেত, কলম্বো থেকে বাংলাদেশে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসতো। এর ফলে আমাদের যে বিমানের খরচ, এটা 2 গুণ বা 3 গুণ বেড়ে যেত। এখন বর্তমানে ভারতের সাথে আমাদের যে সমস্যাটি, এই সমস্যার ফলে আস্তে আস্তে ভারত যদি এই রকম অবস্থায় যায় যে ভারতের আকাশ সীমা দিয়ে বাংলাদেশের কোনো বিমান চড়তে দেব না, আপনি কি করবেন? ভারতও আমাদের আকাশ সীমা ব্যবহার করে, যেহেতু আমাদের দেশ ছোট, এই অংশটা ভারত চাইলে পরিহার করতে পারে। এটুক ব্যবহার না করলেও ভারতের চলে, কিন্তু এটুক ব্যবহার না করলে বাংলাদেশের চলে না। এর ফলে কি হবে? বাংলাদেশ বহির্বিশ্বের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে। আর কানেকশন যদি রাখতে হয়, প্রথমে কলম্বোতে আসবে, কলম্বোতে আসার পর বাংলাদেশে ফিরবে। তাহলে বাংলাদেশে মিডল ইস্টে যেতে এখন যেখানে 30,000 লাগে, তখন সেটা 50,000 হয়ে যাবে। এই শ্রমিকের জীবন হবে দুর্বিষহ, মানুষের জীবন হবে দুর্বিষহ। ইউরোপ থেকে, আমেরিকা থেকে যে ফ্লাইট আসবে, সে ফ্লাইট কলম্বো হয়ে ঢাকায় যেতে হবে। সরাসরি ঢাকায় যাওয়ার কোনো রাস্তা বাংলাদেশের নেই, কেননা আমাদের চারদিকে ভারতের আকাশ সীমা। এই ভারত এটা বন্ধ করে দিবে কখন, বা আদৌ বন্ধ করে দিবে কিনা, সেটার চাইতেও বড় কথা হচ্ছে এই সম্ভাবনাটা আছে কিনা, সত্যিকারই আছে। এক। দ্বিতীয়ত দেখেন, আদানি এখনো আমাদের 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ভারত থেকে আমরা আরো 400 মেগাওয়াট তারের মাধ্যমে নিয়ে আসি। এই যে 2000 মেগাওয়াট, এই বিদ্যুৎ যদি কোনো কারণে ভারত বন্ধ করে দেয়, মরার উপরে খড়ার গা, আরো কি অবস্থা হবে বিদ্যুতের, সেটা বোঝেন। এবং এইরকম ভাবে শুধু বিদ্যুৎ, গ্যাস আর আকাশ সীমা নয়, বাংলাদেশের যে নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক মানে নদী হচ্ছে বাংলাদেশের মা, আর নদীর মা হচ্ছে ভারত। আমাদের 54টি নদীর উৎপত্তিস্থল হচ্ছে ভারত। এই ভারত অথবা কোনোটা চায় না, কিন্তু ভারত দিয়ে এসছে। প্রতিনিয়ত ভারতের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে এবং ভারতের প্রয়োজনেই তাদের মিঠা পানির ব্যবহার বাড়ছে। তারা যদি এই পানি ডাইভার্ট করা শুরু করে, বাংলাদেশ এই নদীমাতৃক দেশের স্ট্যাটাসটা হারায় ফেলবে। বিশেষ করে শুষ্ক মৌসুমে, যখন পানিটা আমাদের সোনার চেয়েও দামি, ওই শুষ্ক মৌসুমে যদি পানি না আসে, তাহলে এই বাংলাদেশ ড্রাই আপ হতে হতে এই 18 কোটি মানুষ তো দূরের কথা, 10 কোটি মানুষকে খাওয়াবার সামর্থ্য বাংলাদেশের থাকবে না। তাই বাংলাদেশকে এখন বুঝতে হবে, ভারতকে কি শত্রু রাষ্ট্রের কাতারে ফেলবেন না বন্ধু রাষ্ট্রের কাতারে ফেলবেন। শুধু কি তাই, গঙ্গার যে পানি চুক্তি, এই বছর সেটি শেষ হয়ে যাচ্ছে। এই পানি চুক্তিটি যদি নবায়ন না হয়, তাহলে হার্ডিন্স ব্রিজের নিচ দিয়ে আবার ট্রাক চলবে। আমরা মাওলানা ভাসানী, গোলাম আজম এবং খালেদা জিয়া সবাইকে দেখেছি, এবং আমাদের বামপন্থী দলের নেতারা পারাক্ষা অভিমুখে লং মার্চ করেছে, এক ফোঁটা পানিও গঙ্গাতে আনতে পারেনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসার পর 30 বছরের যে চুক্তিটি করেছিলেন 1996 সাল থেকে 2026 সাল, সেই চুক্তিটির বদলতেই গঙ্গায় পানি আসে পথ করে। আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এই গঙ্গার পানি বিশাল ভূমিকা রেখেছে। আজকে যদি এই গঙ্গার পানি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অসভ্যতার কারণে, বাংলাদেশের অবন্ধুসুলভ আচরণের কারণে, জঙ্গিবাদী মনোভাবের কারণে এবং অকৃতজ্ঞ চেতনার কারণে, তাহলে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র সত্যিকার অর্থেই ধ্বংস এবং বিলীন হয়ে যাবে। আসুন, বাংলাদেশের যারা রাষ্ট্র চালান, যাদের ক্ষমতা আছে, তাদের মাথায়, চিন্তায় এবং মননে সাম্প্রদায়িক চেতনা বাদ দিয়ে একটা অসাম্প্রদায়িক চেতনা জন্ম হোক, বাংলাদেশ প্রেম হোক। তিনি যে মুখে বলেছিলেন যে বাংলাদেশ ফার্স্ট, এই বাংলাদেশ ফার্স্ট মানে হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক হলেই বাংলাদেশ ফার্স্ট, আর ভারতের সাথে দুঃসম্পর্ক হলে, ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশ লাস্ট। বাংলাদেশ জাতীয়, আন্তর্জাতিক কোনো পর্যায়ে দাঁড়াতে পারবে না। আসুন, দেশকে বাঁচাতে হলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটিকে